আচ্ছা, ফার্স্ট অফ অল সব সেটে একই কোয়েশ্চেন ছিল, জাস্ট সিরিয়ালগুলো শাফলিং করা ছিল। তো আমরা সেট এ যেটা ছিল সেটা থেকে সলভ করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আচ্ছা, এখানে যারা আছি সবাই কি কুইজটা দিছিলাম? আচ্ছা, রিপোর্ট দিয়ে থাকলে আচ্ছা। আচ্ছা, শুরু করি। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, how many three-digit number greater than 400 can be formed using 3, 4, 5 and 6? Each digit can be used multiple times. So এটা কাইন্ড অফ আমাদের এইচএসসিতে আমরা যেই টপিকটা পড়ি ম্যাথে, পারমুটেশন কম্বিনেশন যেটা ছিল বিন্যাস হবে, সেইটা আর কি একটা কোয়েশ্চেন। সো এখানে বলছে যে আমরা 400 হচ্ছে বড় কয়টা নাম্বার আমরা ক্রিয়েট করতে পারি, সেইটা সংখ্যাটা জিজ্ঞেস করছে আর কি, 3 ডিজিটের, ঠিক আছে? সো এটা পারমুটেশন কম্বিনেশনের বেসিক যে আমরা প্রসিডিউর, সেটা ফলো করেই আমরা এটা করতে পারি। সো আমরা যেহেতু 3টা ডিজিট। আচ্ছা, স্ক্রিন কি ঠিক মতো দেখা যাচ্ছে তাই না? আমি যে ড্র করতেছি ঠিক মতো দেখা যাচ্ছে? হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো আমি আর 3টা ডিজিট বসাইতে হবে, সো 3টা ঘর। সো ফার্স্ট ঘরের জন্য আর কি আমাদের যখন ডিজিট বসাবো, সো যেহেতু বলছে 400 এর চেয়ে গ্রেটার, সো ফার্স্ট ঘরে অবশ্যই আমি 3 বসাইতে পারবো না, তাই না? সো আমাদের ক্যান্ডিডেট হলো 3, 4, 5 অ্যান্ড 6 ছিল। সো ফার্স্ট ঘরে শুধু 4, 5, 6 বসানো যাবে। সো এই ঘরে আমার অপশন 3টা। আর পরের ঘরে যে কয়টা ইচ্ছা আমি বসাইতে পারি, সবগুলোই বসাইতে পারি। তো পরের ঘরগুলোতে আমাদের 4টা 4টা করে অপশন। সো মাল্টিপ্লাই করে দিলে আমাদের এখানে আসে হলো 3 4 12, 4 12 48, সো 48টা আমাদের নাম্বার জেনারেট করা পসিবল, যেগুলো 400 এর চেয়ে বড় আর এইসব ডিজিট ইউজ করে, ঠিক আছে? সো এটা হলো ফার্স্টার সলিউশন, 48। আচ্ছা, এরপরে আমাদের একটা বেসিক একটা লগারিদমের ম্যাথ ছিল। এটা হলো যে আমাদের লগ 2 এর ভ্যালু দিয়ে দিছে, লগ 3 এর ভ্যালু দিয়ে দিছে, আমাদের লগ 6 এর ভ্যালু বের করতে বলতেছে, ঠিক আছে? সো লগ 6, এইখানে আমরা যেহেতু বলছিলাম ক্যালকুলেটর ইউজ করা যাবে না, সো এখানে সবকিছু তো হাতে কলমে করা লাগছে। সো এখানে ওইরকম হিউজ ক্যালকুলেশন আছে এমন কোনো কোয়েশ্চেনই নাই, কোনো কোয়েশ্চেনেই কোনো বড় ধরনের ক্যালকুলেশন লাগে না। যদি মনে হয়ে থাকে যে বড় ধরনের ক্যালকুলেশন এখানে লাগবে, সেইখানে আসলে মানে কোনো ওয়ার্ক অ্যারাউন্ড আছে। তো কোনো ওয়ার্ক অ্যারাউন্ড করে সেটা আসলে সিম্পলি সলভ করা যায়। তো এই কোয়েশ্চেনটাতে আর কি লগ 3 আর লগ 2 এর তো সলভ করার জন্য আমাদের লগের যে বেসিক একটা রুলস আছে, যে আমাদের দুইটা লগ যদি আমাদের একই বেসের দুইটা লগ যদি আমরা যোগ করি, লগ এ লগ বি, তাহলে এটাকে আমরা একটা লগের আন্ডারে আনতে পারি, ভিতরে হলো মাল্টিপল আকারে, এ ইন্টু বি, ঠিক আছে? সো আমাদের দেওয়া ছিল লগ 2 আর লগ 3। সো লগ 2 আর 3 যদি আমরা যোগ করি, লগ 2 আর লগ 3 যদি আমরা যোগ করি, সেইটা আমাদের এই ফর্মুলা ওয়াইজ আমাদের হয়ে যাচ্ছে লগ 2 ইন্টু 3, তাই না? সো তার মানে লগ 6। সো লগ 2 আর লগ 3 এর ভ্যালু যোগ করলে আমরা সেটা আলটিমেটলি লগ 6 পেয়ে যাইতেছি। সো এটা জাস্ট হলো এই ভ্যালুগুলো, যে করেসপন্ডিং ভ্যালুগুলো দেওয়া আছে, এগুলো আমরা যদি সাম আপ করে দেই,
তাহলেই আমাদের এই লগ 6 এর ভ্যালুটা চলে আসে, যেটা সম্ভবত 0.778। আচ্ছা, এর পরের ম্যাথটা, পরের কোয়েশ্চেনটাতে বলছে আমাদের এ বি সি ডি চারটা কনজিকিউটিভ অড নাম্বার আছে। আচ্ছা, অড নাম্বার মানে কি জানো কি? বিজোড় সংখ্যা। সো আমাদের চারটা ক্রমিক বিজোড় সংখ্যা আছে, কনজিকিউটিভ মানে পরপর। সো চারটা ক্রমিক বিজোড় সংখ্যা আছে যাদের অ্যাভারেজ হলো 12। এখন আমাদের দুইটা নাম্বারের প্রোডাক্ট জিজ্ঞেস করছে, মানে গুণফল জিজ্ঞেস করছে। সো এইটা আমাদের এই অ্যালজেব্রা দিয়ে একটু ইকুয়েশনের মতো বানায় সলভ করা যায় ইজিলি। সো আমরা যদি সেই কাজটাই করি এখানে, আচ্ছা কোনো পার্টে যদি কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আচ্ছা, সো বলছে চারটা কনজিকিউটিভ নাম্বার। সো ফার্স্ট নাম্বার যদি আমাদের এক্স হয়ে থাকে, এরপরটা হবে এক্স প্লাস টু, কারণ যেহেতু অড নাম্বার বলছে, সো মাঝখানে গ্যাপ থাকবে, একের পরে 3 আসবে, সো তাদের মাঝখানে গ্যাপ হলো 2 করে, যেভাবে কনজিকিউটিভ নাম্বার আগায় আর কি। সো এরপরে এক্স প্লাস ফোর, এরপরে এক্স প্লাস সিক্স, এই চারটা আমাদের কনজিকিউটিভ অড নাম্বার ধরে নিলাম। সো বলছে এদের সাম আমাদের, আচ্ছা এদের অ্যাভারেজ বলছে 12। সো এদের অ্যাভারেজ যদি বের করি তাহলে এটা হয়ে যায় 4x প্লাস 4 আর 6 10, সো 2 12 ডিভাইডেড বাই 12। এটার ভ্যালু বলে দিছে আমাদের, ডিভাইডেড বাই 4 হবে তাই না, চারটার অ্যাভারেজ। সো এটার ভ্যালু বলে দিছে আমাদের 12। সো আমাদেরকে জাস্ট এই এক্স এর ভ্যালু বের করলেই এখানে সবগুলোর ভ্যালু পেয়ে যাব। সো এইখানে আমাদের এক্স এর ভ্যালু যদি আমরা বের করি তাহলে আমাদের আসতেছে, এটা 4 12 48, 12 বাদ দিলে 36, 36কে আবার 4 দিয়ে ভাগ করলে এক্স এর ভ্যালু আলটিমেটলি 9 চলে আসে। সো তখন আমরা যদি করেসপন্ডিং ভ্যালুগুলা যদি বসাই তাহলে এটার ভ্যালু হয় 9, এটা 11, 13, এটা আমাদের 15। তো সবগুলো ভ্যালু পেয়ে গেছে, এখন জাস্ট আমাদেরকে জিজ্ঞেস করছে বি এন্ড ডি এর মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট, তো যেটা 11 আর 15 এর প্রোডাক্ট, ঠিক আছে? তো এটা মাল্টিপ্লাই করে দিলে যা আসে তাই। সো এটা মেবি অ্যান্সার 165। আচ্ছা, এরপরে একটা আমাদের প্যাটার্নের কথা এখানে জিজ্ঞেস করছে, 4 16 36 64, পরে নেক্সট নাম্বারটা কি হবে? সো প্যাটার্নটা যদি খেয়াল করি এখানে দেখা যাচ্ছে যে সবগুলাই স্কোয়ার নাম্বার। প্রথমটা 2 এর স্কোয়ার, এরপর একটা 4 এর, এরপর একটা 6 এর, এরপর একটা 8 এর স্কোয়ার। সো আমাদের ইভেন নাম্বারগুলো যে আছে সেটাকে জাস্ট স্কোয়ার করে যাচ্ছি। সো আমাদের আমাদের সিকোয়েন্সটা সাজায় লিখলে এরকম আসে, 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, 8 স্কোয়ার। সো নেক্সট আপ অবশ্যই 10 এর স্কোয়ার হবে। সো হিসাবে এটার অ্যান্সার হলো 100, ঠিক আছে, এই সিরিজটার। আচ্ছা, নেক্সট আমাদের আছে দুইটা নাম্বারের জিসিডি আর এলসিএম দেওয়া আছে, সেই নাম্বার দুইটার প্রোডাক্ট বা গুণফল জিজ্ঞেস করছে। জিসিডি এলসিএম হলো আমাদের সেই ছোটবেলার গসাগু লসাগু, ঠিক আছে, গসাগু আর লসাগু। সো গসাগু লসাগুর আমরা যদি বেসিকভাবে আমরা যদি ডিফাইন করি গসাগু কি জিনিস, লসাগু কি জিনিস। সো গসাগু বলতে বোঝায় যে আমাদের দুটা নাম্বারের মাঝখানে কমন কি ফ্যাক্টর আছে, সবচেয়ে বড় কমন ফ্যাক্টর বা গ্রেটেস্ট কমন ডিভিজর, জিসিডি। সো আমরা যদি ধরে নিই দুইটা নাম্বার এরকম 16 আর 12, তো তাদের ফ্যাক্টর গুলোকে আমরা ভাঙলে আমরা পেয়ে যাই, এটার ভিতরে আছে হলো 3, সরি 3 না, এটার ভিতরে আছে 4 গুণ 4, এটাতে আছে 4 গুণ 3। সো জিসিডি বেসিক্যালি বোঝায় যে এদের মাঝখানে কমন সবচেয়ে বড় ফ্যাক্টর কোনটা আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের ক্ষেত্রে 4 করে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের জিসিডি আসবে 4। আর যদি এলসিএম হয়, এলসিএম এর ক্ষেত্রে আমরা যেটা করতাম যে ছোটবেলায় যে ফ্যাক্টর গুলাকে ভাঙার পরে মৌলিক গুণনীয়কে আমরা যখন ভাঙতাম সেখান থেকে আমাদের
নিয়ম ছিল যে প্রত্যেকটা জিনিস নিতে হবে এবং সর্বোচ্চ বার নিতে হবে। সো ওইটা সিম্পলি বলতে গেলে সেখানে সবকিছুই নিতে হয়, কমন আনকমন সব মিলায়, ঠিক আছে? তো যেগুলো কমন সেগুলো একবারই কাউন্ট হয়, যেগুলো আনকমন সেগুলো তো কাউন্ট হবে প্রত্যেকটা থেকে। তো এইখানের যদি আমরা জিসিডি বের করি, সরি জিসিডি বলতেছি, এলসিএম যদি বের করি, এলসিএম আসে তখন আমাদের এই যে কমন যে 4, সেই 4 থেকে একটা 4 আসবে, আনকমন জিনিসগুলো একবার একবার করে আসবে। সো এখানে 3, এখানে 3। সো এই তিনটার মাল্টিপ্লিকেশন হবে আমাদের এলসিএম। এলসিএম, ঠিক আছে, এটার মাল্টিপ্লিকেশন হবে এলসিএম। সো আমরা এখানে আমাদের বলে দিছিল যে দুইটা নাম্বারকে আমাদের প্রোডাক্ট বের করতে হবে। সো প্রোডাক্ট তো বেসিক্যালি ওদের যে যতগুলো ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলোকে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে বেসিক্যালি প্রোডাক্ট আমরা পেয়ে যাব। সো এলসিএম এর ভিতরে আমরা দেখতে পাই যে কমন কমন যেগুলো আসে সেগুলো শুধু একবার কাউন্ট হয়, আর আনকমন যেগুলো আছে সেগুলো সব যে কয়বার আছে সে কয়বার কাউন্ট হবে। সো আমাদের জাস্ট এই কমন যেটা আছে সেটা যেহেতু একবার কাউন্ট হচ্ছে, কিন্তু অরিজিনালি ছিল তো আসলে মাল্টিপল বার। সো সেই জিনিসটা আমাদের জিসিডি থেকে পাই, যে আমাদের জিসিডি পার্টটাই তো আসলে একবার কাউন্ট করে এলসিএম, তাই না? সো আমরা যদি দুইবার কাউন্ট করাইতে চাই তাহলে আমাদের জাস্ট এটার সাথে জিসিডিটাই মাল্টিপ্লাই করে দিতে হবে। সো এটার অ্যান্সার বেসিক্যালি আমাদের এলসিএম ইন্টু জিসিডি। সো এটা আরেকটু যদি নিজেকে থট দেন, চিন্তা করেন এটার পিছনে, তাহলে বুঝে যাবে এটার কেন অ্যান্সার এলসিএম ইন্টু জিসিডি, ঠিক আছে? সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। ওদের জিজ্ঞেস করছে, ইফ দ্য সাম অফ ডিজিটস অফ এ নাম্বার ইজ 27, what is the smallest number that satisfies this condition? So বলছে যে একটা নাম্বারের ডিজিটগুলো সাম করলে 27 হয়, 27। যদি আমরা ডিজিটগুলোকে সাম করি তাহলে 27 হয়। সো কোন এমন সংখ্যা আছে যেটা সাইজে ছোট, সংখ্যাটা ছোট, কিন্তু এই এই টাস্কটাকে স্যাটিসফাই করে, বা এই যে 27, সাম 27 হওয়ার এটাকে স্যাটিসফাই করে। সো এরকম আমাদের বের করতে হবে। সো আমরা জানি আমরা যখন নাম্বারের ডিজিট সংখ্যা বাড়ায় দিই, যে অনেকগুলো ডিজিট আছে, সেই নাম্বার কিন্তু আলটিমেটলি বড়। আমরা ছোটবেলায় যে পড়তাম না যে আহ, ওই 1 অঙ্কের বৃহত্তর সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই জিনিসগুলো যে পড়তাম। সো এরপরে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই ব্যাপারগুলো আমরা যখন পড়তাম, সো তখন আমরা খেয়াল করছি যে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বৃহত্তর নাম্বার হয় হলো সবগুলা 9 দিয়ে ফিল আপ করলে, তাই না? যে 3 ঘরের জন্য 999। সো আমাদের প্রত্যেকটা সংখ্যাকে আমি বাড়াইতে বাড়াইতে যদি এরকম একটা লেভেলে নিয়ে যাই, 999, এখানে তো আমার নতুন একটা, মানে প্রত্যেকটা ডিজিটের মান তো আর বাড়ানোর আমার কোনো সুযোগ নাই এখানে, রাইট? এখানে আমি চাইলে এইখানে 9-এর জায়গায় আমি চাই না, এটা করতে পারবো না যে এই ঘরে আমি এখানে 10 আনবো। তো 10 যদি আনি এটা তো আসলে আহ, অঙ্ক বেড়ে গেল, তাই না? তখন হয়ে যাবে হলো 1099। সো অঙ্কই তো বেড়ে গেছে। সো সেটা তো আমাদের ফুল নাম্বারটাকে বড় করে ফেলবে। সো এটা স্যাটিসফাইয়ের জন্য বেসিক্যালি আমাদের এই যে 999 যেটা লিখছিলাম, এটাই আমাদের অ্যান্সারটা। সো আমি যদি ডিজিটগুলোকে সাম আপ করি তাহলে এটা হয়ে যায় হলো 3 নং 27, তাই না? তো আর যদি আমরা যদি যদি এই 27কে অন্যভাবে স্যাটিসফাই কিন্তু করতে পারতাম, যেমন আমি করলাম যে 5 5 5 5 4 5 20, আর একটা 5 দিলে যোগফল করলে, ডিজিটগুলো যোগফল করলে হয় 25, সাথে আমরা শেষে 2 অ্যাড করে দিলাম। কিন্তু এতগুলা ডিজিট হওয়ার কারণে নাম্বারটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে। সো ডিজিটগুলোর মান বাড়াইতে বাড়াইতে আমরা স্মলেস্ট এই এই নাম্বারেই এই জিনিসটাকে স্যাটিসফাই করতে পারি, ঠিক আছে? তো আমরা যদি এটা আরেকটু বিট কনফিউজিং হয়ে যেত, আমরা যদি এখানে অ্যান্সারটা, মানে এখানে বলছে আমাদের ডিজিটটার সাম 27 করতে, আমরা যদি বলতাম যে সামটাকে 26 করতে হবে আর স্মলেস্ট নাম্বারটা, তখন কিন্তু অ্যান্সার অনেক চেঞ্জ হবে। তখন অ্যান্সারটা এই 99 এরকম হবে না, একটু ডিফারেন্ট হয়ে যাবে। কারো গেস, কেউ কি গেস করতে পারবেন এখানে আমি যদি আমাদের সামটা, ডিজিটগুলোর সাম যদি আমি 26 চাইতাম, সেম কোয়েশ্চেনের অ্যান্সার কি হইতো? লাস্টেরটা 8 দিলেই তো হইতো।
লাস্টেরটা 8। আচ্ছা, কিন্তু এটা আসলে ভুল উত্তর। আমাদের আসলে ফার্স্টেরটা 8 দেওয়া লাগতো। কেন বলো তো? নিম্ন সংখ্যা চাইছিল। হ্যাঁ, বলছে সবচেয়ে মিনিমাম কোন সংখ্যা, স্মলেস্ট নাম্বার চাইছিল। সো আমরা যদি শেষে কমাই দিই তাহলে তো সেটা তাও বড় একটা নাম্বার থাকে। সো পরের দিকের অঙ্ককে যদি আমরা মোস্ট সিগনিফিকেন্ট যেই পদটা সেটা যদি কমাই দিই তাহলে নাম্বারটা অনেক ছোট হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তোমার অ্যান্সার ঠিক আছে পার্শিয়ালি। আচ্ছা, সো নেক্সট ওয়ান। এখানে নেক্সট এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আচ্ছা, এইখানে তোমরা যারা আছো মিটিং, এখানে সবাই কি সিএসসি ডিপার্টমেন্ট নাকি অন্য ডিপার্টমেন্ট থেকে কেউ আছো? আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি যে সবাই সিএসসি। আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে বলতেছে যে ফার্স্ট 50 যে অড নাম্বার আছে সেখান থেকে ফার্স্ট 50 ইভেন নাম্বারকে সাবট্রাক্ট করতে হবে। সো যতগুলা বিজোড় সংখ্যা আছে, প্রথম 50টা বিজোড় সংখ্যা 1 3 5 7 9 11 এমন করে করে প্রথম 50টা, তো প্রথম 50টা বিজোড় সংখ্যা, সেখান থেকে আমাদের বিয়োগ দিতে হবে প্রথম 50টা জোড় সংখ্যা। এরকম প্রথম 50টা জোড় সংখ্যা বিয়োগ করে দিতে হবে। তো এখানে আমি খাতায় ইভ্যালুয়েট করতে দেখছি যে অনেকে বিয়োগটা অনেকে উল্টা করে ফেলছে। মানে এখানে কিন্তু বলেছে ক্লিয়ারলি যে অড নাম্বার থেকে, আচ্ছা, দ্য সাম অফ ফার্স্ট 50 ইজ সাবট্রাক্টেড ফ্রম, আচ্ছা আচ্ছা সরি, এখানে ইভেন থেকে হলো অড গুলা বাদ দিতে বলছে। আচ্ছা, অড নাম্বার ইজ সাবট্রাক্টেড, কিন্তু অনেকে আর কি উল্টা করে ফেলছিল যে ইভেন থেকে করে অডটা। আমি এখানে যদি উল্টা লিখে ফেলছি, এইগুলা আর কি। ফার্স্ট যতগুলো আমাদের প্রথম 50টা ইভেন নাম্বার থেকে প্রথম 50টা অড নাম্বার বিয়োগ দিতে হবে। সো আমাদের মনে হতে পারে যে আমরা যেহেতু ওই ধারার অনেক সূত্র শিখছি, এখানে আমরা একটা সিকোয়েন্সের যোগফল ইজিলি বের করতে পারি, ওরকম একটা ফর্মুলা দিয়ে প্রথমে এগুলার যোগফল বের করব, এরপরে এগুলার যোগফল বের করব, তাহলে তারপরে বিয়োগ করে দিব। সো এটা আসলে কারেক্ট সলিউশন দিবে, কিন্তু তোমার প্রসিডিউরটা অনেক লেন্দি হয়ে যাবে। তো তুমি প্রথমে ফর্মুলাটা বানাইলা, অ্যাপ্লাই করলা, গুণ টুন করে মান বের করলা। সেটা তো কাহিনী না করে এখানে যদি একটু খেয়াল করো, আমি যে সিরিয়ালি লিখে ফেলছি এটার একটা কারণ ছিল, যেটা হলো প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা ইভেন আর অড যে পদগুলো আছে তাদের যদি একটু কম্পেয়ার করি, প্রত্যেকটা কিন্তু একটার পর পর পদ, মানে একের পরে 2 আসে, 3-এর পরে 4 আসে। তো 2 থেকে 1 বাদ দিলে আমরা কত পাবো? 1। 4 থেকে 3 বাদ দিলে 1 পাবো। প্রত্যেকটা তো জাস্ট ওর পরের পদ থেকে বাদ যাচ্ছে, তাই না? তো প্রত্যেকটা বিয়োগফল আমরা 1 করেই পাবো। তো এরকম 1 কয়টা পাবো? তো এরকম 1 আমরা পাবো 50টা। তো আমাদের এখানে সাবট্রাক্ট করলে আমাদের অ্যান্সার আসবে 50। ঠিক আছে? সো কোনো ফর্মুলা অ্যাপ্লাই ছাড়া জাস্ট তুমি দেখে, এই সিকোয়েন্সটা দেখে এটা বের করা পসিবল ছিল। ঠিক আছে? আচ্ছা, সো এটার অ্যান্সার হলো 50। সো মুভিং অন। এরপরে এই একটা ফিগার দেওয়া ছিল, যেখানে এই ফিগারে বলছে যে প্রত্যেকটা, এখানে যতগুলো লাইন বা সাইড দেখা যাচ্ছে প্রত্যেকটার লেন্থ আসলে সমান। তো সমান যদি হয় তাহলে এই ফুল পেন্টাগন এর এরিয়া বের করতে বলছে বা ক্ষেত্রফল বের করতে বলছে। ঠিক আছে? ফুল পেন্টাগনের আমাদের এরিয়া বের করতে বলছে। এখানে এইখানে আমাদের প্রথমে একটা স্কোয়ার আছে, আর শুধু যেটা দেওয়া আছে সেটা হলো স্কোয়ারের একটা ডায়াগোনাল সাইডের লেন্থ দেওয়া আছে বা কর্ণর দৈর্ঘ্য দেওয়া আছে। তো কর্ণর দৈর্ঘ্য, স্কোয়ারের কর্ণর দৈর্ঘ্যর সূত্র হলো √2a।
সো রুট টু এ যদি আমাদের কর্ণের দৈর্ঘ্য হয় তাহলে আমাদের সেখান থেকে বাহু পেয়ে যাই। সো দেখেই বোঝা যাচ্ছে যে বাহুর মান হলো 2। সো আমাদের যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারের ক্ষেত্রফল হলো 2 স্কোয়ার মানে 4। আর ট্রায়াঙ্গেল এটাও একটা, আমরা যেহেতু বলে দিছে সব সাইড সমান, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল হলো √3/4 এ স্কোয়ার। সো এ স্কোয়ার এখানে হলো 2 এর স্কোয়ার যেটা 4। সো নিচের সাথে বাদ চলে যাবে। সো √3 + 4, এটা হলো ফুল এরিয়াটার সাম। ঠিক আছে, আচ্ছা এইটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আর এই কুইজের ওয়ান অফ দ্য হার্ড একটা কোয়েশ্চেন এটা। তো এখানে বলছে একটা প্যালিন্ড্রোম আমাদের বানাইতে হবে। প্যালিন্ড্রোম মানে হলো এমন একটা সিকোয়েন্স যেটা সামনে থেকে যা পিছন থেকেও তা। তো অনেক প্যালিন্ড্রোমিক ওয়ার্ডও আছে, যেমন রেস কার, এটা একটা প্যালিন্ড্রোম ওয়ার্ড। সামনে থেকেও রেস কার হয়, পিছন দিক থেকে স্পেল করলেও রেস কার হয়। সো এরকম একটা প্যালিন্ড্রোম নাম্বার আমাদের বানাইতে হবে যেটা লার্জেস্ট প্লাস 6 দ্বারা ডিভিসিবল, 6 দ্বারা ডিভিসিবল। একটা প্যালিন্ড্রোম বানাইতে হবে যেটা 6 দ্বারা ডিভিসিবল, আর তার যত পসিবল যে অ্যান্সার আছে, যত প্যালিন্ড্রোম পসিবল 6 ডিজিটের, তার মধ্যে সে সবচেয়ে বড় এবং 6 দ্বারা ডিভিসিবল, তাই না? সো ফার্স্টে আমাদের বুঝতে হবে যে 6 দ্বারা ডিভিসিবল নাম্বারগুলো আসলে কোনগুলা, কোন নাম্বারগুলা 6 দ্বারা ডিভিসিবল হয়, এটা একটু আমাদের বুঝতে হবে। কেউ কি এখানে বলতে পারবা যে 6 দ্বারা ডিভিসিবল হওয়ার রুলসটা কি? এনিওয়ান? 6 দ্বারা ডিভাইড হওয়ার রুলস বা কন্ডিশন। আচ্ছা, 3 দ্বারা ডিভিসিবল হওয়ার কন্ডিশন কে কে জানি? 3 দ্বারা ভাগ। কেউ জানে না 3 দ্বারা কোন সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যাবে? এটা বের করার একটা ইজি ওয়ে আছে। আচ্ছা আমি বলি, এটা বের করার 3 দ্বারা কোনো সংখ্যাকে ডিভাইড করা যাবে, এইটার কন্ডিশনটা হচ্ছে যে ওই সংখ্যাটার যে অঙ্কগুলো আছে বা ডিজিটগুলো আছে তাদেরকে তুমি সাম করবা, যোগ করবা। যোগ করার পরে সেটাকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, এটা হলো শর্ত। আচ্ছা, সো এই শর্ত হলো 3 দ্বারা ডিভিসিবলের। আচ্ছা, এটা আমাদের এই 6 দ্বারা ডিভিসিবল বের করার জন্য এই শর্তটা আমাদের লাগবে। আচ্ছা আমরা এমনি একটা সংখ্যা লিখি যেটা 3 দ্বারা ডিভিসিবল। সো আমাদের 117 3 দ্বারা ডিভিসিবল। সো এখানে তুমি যদি প্রত্যেক সবগুলা ডিজিটগুলোকে যোগ করো তাহলে এখানে হয় 9। সো 9 তো 3 দ্বারা ভাগ করা যায়, সো 9 3 দ্বারা ভাগ করা যায়, সো 117কেও 3 দ্বারা ভাগ করা যাবে। এটা হলো 3 দ্বারা ভাগ করার রুলস। আচ্ছা, এবার 6কে দিয়ে ভাগ করা যায়, এটা রুল যদি আমরা বের করতে চাই, সেটার কাহিনী হলো 6 দিয়ে ভাগ করা মানে কি, সেটা 6-এর যতগুলা ফ্যাক্টর আছে সেগুলা দিয়ে প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। 6-এর ফ্যাক্টর আছে 2টা, 3 আর 2, 3 2 6 হয়। সো একটা সংখ্যা ধরো সেটা 24, লেটস সে 24কে আমরা জানি 6 দ্বারা ভাগ করা যায়। সো ইন্ডিভিজুয়ালি 24কে তাহলে 3 দ্বারাও ভাগ করা যায়, 2 দ্বারাও ভাগ করা যায়। ঠিক আছে, কারণ 6 দিয়ে যখন ভাগ করতেছো ওর ভিতরে তো 3 2 আছে। সো 3 2 দ্বারা ভাগ করা যাচ্ছে বলেই 6 দিয়ে ভাগ করা যায়। সো 3 দিয়ে আমাদের কন্ডিশনটা হচ্ছে তাহলে 3 এবং 2 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে সেটা 6 দিয়ে বিভাজ্য। সো আমাদের এই রুল ওয়াইজ আর কি ফলো করতে হবে। সো 3 দ্বারা ভাগ যাওয়া রুলস আমরা বলে ফেলছি যে ডিজিটগুলার সাম 3 দ্বারা ভাগ হইতে হয়। আর 2 তো আমরা সবাই জানি যে জোড় যত সংখ্যা আছে সবগুলাকে 2 দিয়ে ভাগ করা যায়।
সো আমাদের কন্ডিশন দুইটা। সো আমরা কন্ডিশনগুলোকে যদি সুন্দর করে একটু লিখে রাখি, divisible by 3, এটা রুলস হলো sum of digits divisible by 3 আর divisible by 2 হলো ইভেন নাম্বারস। সো এটা বোর্ড যদি চেক করে, মানে কোন একটা সংখ্যা যদি দুইটাই যদি স্যাটিসফাই করে, তাহলে ওই সংখ্যাটা 6 দিয়েও ডিভিসিবল আমরা বলতে পারবো। আচ্ছা, তো আমরা এখন প্যালিন্ড্রোম আর কি বানানোর ট্রাই করব। এমন একটা নাম্বার বানানোর ট্রাই করব যেটা এই দুইটা শর্তই মেনটেন করবে। আচ্ছা, সো আমাদের প্যালিন্ড্রোম বলছে যে 6 ডিজিটের প্যালিন্ড্রোম বানাইতে হবে। সো আমরা 6টা ঘর নিয়ে নিই। আমরা 6টা ঘর নিব। আচ্ছা, সো এই 6টা ঘরে আমরা ডিজিট বসানো শুরু করব। আচ্ছা, এখন একটা সংখ্যাকে বড় বানানোর জন্য তার যে বাম পাশের যে অঙ্কটা থাকে একদম বাম পাশে, সেটা যদি অনেক বড় বানাইতে পারো তাহলেই তো সংখ্যাটা অনেক বড় হবে, রাইট? আমরা একটু আগেও দেখে আসছিলাম যে বাম পাশের সংখ্যাটাকে তুমি যত বড় বানাবা ওই সংখ্যাটা তত বড় হবে। এখন তুমি এরকম করছো যে 119, তো এটা তো অনেক ছোট সংখ্যা, তার চেয়ে 911 করলে অনেক বড় সংখ্যা পাওয়া যেত। সো আমরা শুরুর দিকে যেহেতু আমাদের বলছে যে বড় সংখ্যা বানাইতে হবে, লার্জেস্ট নাম্বার, সো তাহলে আমাদের শুরুর দিকে বড় কোনো ডিজিট আমরা রাখবো। আচ্ছা, সো শুরুর দিকে তাহলে বড় ডিজিট যদি রাখতে চাই তাহলে সবচেয়ে বড় তো 9। সো আমরা 9 রাখার চেষ্টা করি, ঠিক আছে? সবচেয়ে বড় 9। সো এখানে যদি 9 রাখি, যেহেতু বলছে প্যালিন্ড্রোম, প্যালিন্ড্রোম মানে শুরুতে আর শেষে একই জিনিস, শুরুতে যা থাকবে শেষ থেকেও তাই থাকতে হবে। সো শুরুতে 9 দিলে শেষেও কত দিতে হবে? 9। সো শুরুতে আর শেষে যদি 9 দেই, মাঝখানের সংখ্যাগুলো যাই হোক না কেন, এটা কি একটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বলো তো? এটা কি একটা বিজোড় সংখ্যা। সো আমাদের যে শর্ত দুইটা ছিল যে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য, সেই শর্তর সেকেন্ড শর্ত তো ফেল হয়ে গেছে। তাহলে 9 দিয়ে কি আমরা শুরু করতে পারি? 9 দিয়ে অবশ্যই পারি না। সো তাহলে 9 এর পরে সবচেয়ে বড় সংখ্যা কে আছে? 8 আছে। সো 8 আমরা ইউজ করব। স্টিল এটা সবচেয়ে মানে ভ্যালিড গুলার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা বা সবচেয়ে বড় অঙ্ক এটা, তাই না? সো 8 দিয়ে শুরু করলাম, 8 দিয়েও শেষ করতে হবে যেহেতু প্যালিন্ড্রোম। এর পরের ঘর বসানো শুরু করব। সো এর পরের ঘর তো পরের ঘরে, আচ্ছা আমরা এখন 2 এর শর্তটা মেনে রাখছি, এটা আমাদের সবসময় এখন সত্য থাকবে। আচ্ছা, এখন এর মাঝখানে যে সংখ্যাগুলো বসাবো সেটার ক্ষেত্রে তো আমার জোড় বিজোড় হওয়ার কোনো সমস্যা নাই, তাই না? মাঝখানে আমরা যদি যতই বিজোড় সংখ্যা বসাই বা যেই সংখ্যাই বসাই না কেন, আমাদের ফুল সংখ্যাটা তো জোড়ই থাকবে। তো আমরা এই জন্যই সবচেয়ে বড় সংখ্যা বানানোর উদ্দেশ্যে ভিতরেগুলো আমরা 9 দিয়ে দিয়েই ফিল আপ করবো। তো এটাও 9, তার মানে এটাও 9, এটাও 9, তাহলে এটাও 9 দিতে হবে। এখন আমরা টেস্ট করি যে 3 দিয়ে এইটা বিভাজ্য কি না। আচ্ছা, 3 দিয়ে বিভাজ্য কি না। তো 3 দিয়ে বিভাজ্য টেস্ট করার জন্য আমাদের ডিজিটগুলোর যোগফল বের করতে হবে। সো ডিজিটগুলোর যোগফল এই কয়েকটা বের করলে ডাবল করে দিলেই হবে জাস্ট, যেহেতু সামনে পিছিয়ে একই নাম্বার। তো 9 আর 9 18, 18 আর 8 18 আর 8 46, 46 বলতেছি, 18 আর 8 আমাদের 26। তো 26 দুগুণা আমাদের টোটাল দাঁড়াচ্ছে 52, মানে পুরাটুকের ডিজিটগুলোর যোগফল হলো 52। তো এখন 52 কি 3 দিয়ে ভাগ করা যায়? তো এখানে একটা মজার ব্যাপার, মানে 52 তো একটা বড় নাম্বার, তো 3 এর নামও তো আমরা তো এত বেশি পর্যন্ত তো পড়ি না। তো তুমি 52 আবার চেক করতেছো 3 দিয়ে ভাগ করা যায় কিনা। সো আমরা একটু আগে যে সমস্যা থেকে আসলাম যে এইটা 3 দিয়ে ভাগ করা যায় কিনা,
সেটার জন্য আমরা ডিজিটগুলোর যোগফল করছিলাম। সো এখন চেক করবো ওইটা 3 দিয়ে ভাগ করা যায় কিনা। সো এটার জন্য আমরা ডিজিটগুলোর যোগফল আবার করতে পারি, তাও কাজ করবে। সো 5 আর 2 7, 7 কি 3 দিয়ে ভাগ করা যায়? 7কে 3 দিয়ে ভাগ করা যায় না। তার মানে 52কেও 3 দিয়ে ভাগ করা যায় না। তার মানে এটাকেও 3 দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, এটাকেও 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো না। সো তাহলে আমাদের উপায়, তাহলে আমাদের কিছু ডিজিট চেঞ্জ করতে হবে। সো শুরুতে তো চেঞ্জ করব না, কারণ শুরুতে চেঞ্জ করলে আমাদের ছোট হয়ে যাবে নাম্বারটা, আমরা নাম্বার তো ছোট করতে চাই না। মাঝখানে যেগুলো দিছি সেগুলো চেঞ্জ করতে চাই। আচ্ছা, সো মাঝখানে প্রথমে যদি এই ঘরের দিকে তাকাই, যে এই ঘর চেঞ্জ করব। সো এই ঘর যদি আমরা চেঞ্জ করি তাহলে সমস্যা কি হবে? আমরা ধরো এখানে 9 বাদ দিয়ে 9 চেয়ে ছোট কিছু আনলাম, তাহলে আবার নাম্বারটা এরকম হয়ে যাবে 8, ধরো কথার কথা 7 আমরা আনছি। সো এখানে আবার 9 9 আছে, কিন্তু আমরা তো চাই যে আমাদের বড় সংখ্যা লাগবে। তাহলে আমরা যেটা করব যে বাম পাশের ডিজিটগুলোকে চেঞ্জ করব না, যত কম চেঞ্জ করা যায় এটা ট্রাই করব আর কি। সো আমরা এই জন্যে এই এই দুইটাকে ইনট্যাক্ট রাখতেছি, এগুলো তো আগের থেকে ইনট্যাক্ট। মাঝখানের দুইটাকে চেঞ্জ করব, এখানে যা দিতে হবে এখানেও তাই দিতে হবে। সো মাঝখানে দুইটা বসানোর ক্ষেত্রে তুমি করতে পারো যে তুমি কয়েকটা দিয়ে ট্রাই করে করে দেখতে পারো যে আমরা এখন 9 বসাইতে পারতেছি না, তাহলে 8 বসায় দেখি আমাদের যোগফলকে ভাগ করা যায় কিনা, 7 বসায় দেখি, এমন করে চেক করলে হয়, বড় থেকে ছোট পর্যন্ত চেক করলে হয়, সেটাও করা যায়। আর একটা প্রসিডিওর আছে, সেটা হলো রিমাইন্ডার, মানে ভাগশেষ কত সেটা দেখে দেখে তুমি বসাইতে পারো। কি হবে সেটা হলো, কারেন্টলি আমাদের যোগফল একটু দেখি, 9 আর 8 17, 17 দুগুণা 34। সো আমাদের ডিজিটগুলোর যোগফল কারেন্টলি 34। 34কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে যদি ভাগ করি, এটা অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায় না, এখানে আমাদের 1 অবশিষ্ট থাকে, এটা আমাদের এক আমরা বলি ভাগশেষ বা রিমাইন্ডার। রিমাইন্ডার আমাদের রিমাইন্ডার থাকে 1। সো এই রিমাইন্ডারকে তুমি যদি মানে বাদ দিতে চাও, মানে এখানে তো আরো জিনিস আনবো, 34-এর সাথে আরো কিছু আনবো, যে ফাঁকা ডিজিটগুলো যেখানে বসবে সেখানে আরো কিছু আনবো, সেটা আনার পরে আমি ভাগ করব। আর 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 ভাগ করার পরে ভাগফলে যাই আসুক না কেন ভাগশেষে কিছু আসবে না, ভাগশেষে 0 আসবে। তো সেটার প্রসিডিউর হচ্ছে, এখানে রিমাইন্ডার 1 আছে, সো এমন কিছু তোমার এখানে আনতে হবে যেটার ভাগশেষ 2 থাকবে। সো এই দুইটা মিলে আমাদের আবার 3 দিয়ে ভাগ একবার যাবে, যে আমাদের ভাগশেষ 0 হয়ে যাবে। সো তুমি এখন শুরু থেকে যদি দেখো, আমরা এখানে 9 বসাইতে পারতাম। বুঝছো, 9 বসাইলে আমাদের 9 আর 9 18, 18কে 3 দিয়ে ভাগ করলে আমাদের 3 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকে কত? সো শূন্য 300 ভাগশেষ 0, কিন্তু আমাদের ভাগশেষ লাগবে কত? 2 লাগবে, কারণ এই যে 34কে যেহেতু ভাগফল করলে ভাগশেষ করলে 1 থেকে যায়, সো এটাকে কভার আপ করার জন্য আমাদের 2 ভাগশেষ আলা কিছু লাগবে। ঠিক আছে, সো 18 9 হচ্ছে না, এরপরে 8 দিয়ে যদি ট্রাই করি, 8 আর 8 16, 16কে আবার 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? এটা ভাগশেষ 1 আসে, সো এটাও হবে না, আমাদের ভাগশেষ 2 লাগবে। সো এরপরে আমরা 7 দিয়ে ট্রাই করি। সো 7 আর 8 সরি 7 আর 7 আমাদের 14, 14কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 14কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 4 12, সো 12 পরে 2টা এক্সট্রা, সো ভাগশেষ এক্ষেত্রে 2। সো আমরা পেয়ে গেলাম। তার মানে এখন যদি আমরা 7 এখানে বসাই দিই আর আরেকবার ট্রাই করি যে যোগফল কত, সো 7 আর 7 মিলে এখানে 14 এনে দেয়, সো 34 আর 14, সো যোগ করলে আমাদের যোগফল আসে 48, which is divisible by 3। সো আমাদের এছাড়া আরো সলিউশন আছে, কিন্তু এর চেয়ে ছোট নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, 7 বাদ দিয়ে তুমি আরো কম ডিজিট নিতে পারতা, কিন্তু আমার তো লার্জেস্ট নাম্বার লাগবে, এই জন্যই আর কি এইটাই অনলি ওয়ান সলিউশন। ঠিক আছে, এইখানে কারো যদি কনফিউশন থাকে কোশ্চেন করতে পারো। এটা একটু সময় লাগানোই প্রবলেম ছিল, মানে এই প্রবলেমের জন্যই কেউ যদি একদম বেস থেকে চিন্তা করতে চায়, ওর জন্য মোটামুটি যেহেতু এক্সামের একটা প্রেশার থাকে, মোটামুটি 10-12 মিনিটের সময় লাগতে পারে এই প্রবলেমে।
সো ওই হিসাবেই তোমাদের কি টাইম দেওয়া হয়েছিল, কারণ কিছু কিছু প্রবলেম আছে যেটা অনেক ফাস্ট করে ফেলবা, কিছুগুলোতে তোমাদের চিন্তা করতে সময় লাগবে। সো এটা আর কি মোটামুটি সবচেয়ে বেশি মনে হয় সময় দেওয়া একটা প্রবলেম ছিল এটা। তো এখানে সলিউশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? কারো কোয়েশ্চেন নাই? আচ্ছা, সো আমরা নেক্সট টাতে চলে যাই। আচ্ছা, সো এরপরে বলছে যে নাহিদ ইজ সলভিং এ problem where he has to find how many prime numbers are factors of 4096 4096। সো 4096 এর ভিতরে কয়টা প্রাইম ফ্যাক্টর আছে, এটা মৌলিক গুণনীয়ক আছে, এইটা বের করতে বলছে। সো কেউ যদি বাইনারি নিয়ে অনেক কাজ করে থাকো বা যদি কম্পিউটার সায়েন্সের পিছনে একটু থাকো, বিশেষ করে যারা ইন্টারনেট চালাও সবারই এটা জানার কথা 4096, যেটা একটা 2 এর একটা পাওয়ারওয়ালা নাম্বার। সো এইটা ইজিলি ভাবে পারা উচিত, কারণ আমরা যখন এমবি কিনি ফোনে তখন 1 জিবি যে বলে, 1 জিবি দেয় কত, 1024 MB। 4 জিবি কিনলে 4096 MB। তো সব কিছু 2 এর পাওয়ার আগে ক্যালকুলেট হয় এখানে। তো 4096 হলো 2 to the power 12 আই থিঙ্ক। সো এর ভিতরে যত তুমি যদি খাতায় যদি মৌলিক গুণনীয়ক বের করা শুরু করো তাহলে অনেক সময় লাগবে, আর শুধু 2 আসতে থাকবে বারবার। সো এটার মৌলিক গুণনীয়ক এখানে একটাই, সেটা হলো 2। ঠিক আছে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটাতে একটা যেরকম স্টার ফিগার দেওয়া আছে সেখানে বলছিল যে কয়টা ট্রায়াঙ্গেল আছে। সো এটা জাস্ট কাউন্ট করে বের করলেই হয়। এখানে কাউন্ট করলে মেবি আমাদের ট্রায়াঙ্গেল আসে এই একটা দুইটা, মানে 5টা কোণা থেকে 5টা আসে, আর এরকম শেপের কিছু আসে, এই যে এই একটা, এরপরে আমাদের এরকম একটা আসবে, আর লাস্টলি আমাদের এটা এটা, আর একটা আসবে হলো কোন দিকে, এই দিকে একটা আসবে। তো আমাদের টোটাল 8টা আসলে এখানে আমাদের ট্রায়াঙ্গেল আসে। ঠিক আছে, সো এটার অ্যান্সার 8টা। জাস্ট এটা অবজারভেশনের, বেসিক অবজারভেশনের কোয়েশ্চেন ছিল। আচ্ছা, এরপরে একটা কোয়েশ্চেন যেটা আমাদের গ্রিডি অ্যাপ্রোচে সলভ করা লাগে। গ্রিডি অ্যাপ্রোচ বলতে আসলে বোঝায় যে কারেন্ট যে বেস্ট সলিউশন বা বেস্ট একটা চাল দেওয়া, সবসময় বেস্ট হিসেবে চিন্তা করা, যে আমার এখন কি করলে বেটার, সামনে কি করলে বেটার না চিন্তা করে এখন কি করলে বেটার, এটা এই চিন্তা করে আর কি অ্যাপ্রোচ দিতে হয়। যাই হোক, এটা বলছে যে আমাদের এরকম একটা লাইন আছে, সো নাম্বার লাইনের মতো 0 1 2 3 4 এরকম ইনফিনিট লাইন। ঠিক আছে, এটা ইনফিনিট পর্যন্ত গেছে। ইনফিনিট লাইনের ভিতরে প্রথমে একজন মানুষ 0 পয়েন্টে ছিল। ঠিক আছে, একজন মানুষ 0 পয়েন্টে ছিল, সে হলো যাবে 99 পয়েন্টে, এই পয়েন্টে সে যাবে। সো সে যাওয়ার জন্য সে স্টেপ দিতে পারে। ঠিক আছে, ও কয়েকভাবে যেতে পারে, মানে ডান দিকে যে আগাবে কয়েকভাবে আগাতে পারে। সে একটা স্টেপ দিতে পারে, 2টা স্টেপ দিতে পারে, 3টা দিতে পারে, অর 5টা দিতে পারে। এটার মধ্যে যে কোনো একটা স্টেপ দিয়ে দিয়ে সে আগাবে। সো 0 থেকে সে যদি আগানো শুরু করে, সে যে এক পা করে আগায় তাহলে তো 99টা স্টেপ লাগবে। সো এখানে বলছে যে স্মলেস্ট, সবচেয়ে কম কয়টা স্টেপ দিয়ে বা কম বার লাভ দিয়ে সেটা কভার আপ করতে পারে। তো তোমার যদি এরকম কোথাও যেতে হয় যে অনেক দূরে যাচ্ছ, তো তোমার সবচেয়ে তাড়াতাড়ি নিয়ে যাবে কোন ভাবে গেলে সেটাই তো তুমি ট্রাই করবে, তাই না? সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যায় কোন ভাবে, যেমন একটা যদি উদাহরণ দিই, ধরো তুমি ঢাকা থেকে তুমি গ্রামে তোমার বাসায় যাচ্ছ। সো তোমার যানবাহন আছে, তোমার বাইক আছে,
তোমার বাইক বলতে আমাদের অ্যাভেলেবল ট্রান্সপোর্ট সিস্টেমগুলো আর কি বলতেছি। ধরো বাইক আছে, বাস আছে, রিক্সা আছে। সো ধরো তোমার কাছে অ্যাভেলেবল 3টা ট্রান্সপোর্ট আছে। তো তোমার ঢাকার বাসা থেকে তুমি যদি একদম চিন্তা করো তোমার গ্রামের বাড়ি পর্যন্ত যাবা, সো তুমি কোনটা ইউজ করবা? যেটা সবচেয়ে ফাস্ট তাড়াতাড়ি নিয়ে যাবে সেটাই তো ইউজ করবা, তাই না? সো এই ক্ষেত্রে তোমার বাস ইউজ করবা। সো বাস ইউজ করে ধরো তোমার বাসা থেকে শুরু করে গ্রামে তোমার সদর পর্যন্ত গেলা, যেই পর্যন্ত বাস চলে। সো এরপরে চিপা রাস্তায় তো আর বাস যাবে না, সেখানে অবশ্যই তুমি বাইক বা রিক্সা ইউজ করবা। সো যতক্ষণ তুমি বাস নিয়েও যেতে পারতেছো, বাস যেহেতু অনেক দ্রুত যায়, যতক্ষণ পর্যন্ত তুমি বাস ইউজ করতে পারতেছো তুমি ইউজ করবা। এরপরে তুমি রিক্সায় মুভ করবা, যেহেতু বাস আর যাওয়া যাচ্ছে না। তো এই প্রবলেমও তাই, বলছে যে তুমি এক 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 লাফ দিতে পারো, 2 লাফ, 3 লাফ, অথবা 5টা লাফ দিতে পারো একসাথে। সো অবশ্যই আমাদের যেহেতু অনেক দূরে যেতে হবে, অবশ্যই 5 লাফ দিয়ে দিয়ে আগানো উচিত। তো 5 লাফ দিয়ে দিয়ে যদি আমরা আগাই, আমরা পৌঁছাইতে পারবো ডিরেক্টলি 95-তে, মানে 5 ঘর আগায় আগায় 95-তে পৌঁছাইতে পারবো। কয়টা লাফ দিয়ে? তো সেটা 19টা লাফ দিয়ে আর কি 95-তে যেতে পারবো। সো 95-এর পরে আবার যদি 5 ঘর আগায় যায়, তখন তো 100-তে পৌঁছায় যাবে। তখন তো আর ওই 5 ইউজ করব না, তখন আমরা কম ইউজ করবো। সো কমের ভিতরে সবচেয়ে কম তো আর ইউজ করবো না, যতটুকু পসিবল দেওয়া যায় সেটা ইউজ করব। তো 19 বার আমি 5 স্টেপ নিছি। এরপরে 95-তে আমরা গেছি, 95 থেকে 99 যেতে হবে। সো সেখানে তুমি 4 ঘর আগাইতে হবে, তাই না? সো তুমি আহ, যেতে পারো 3 আর 1 ইউজ করতে পারো, 3+1 স্টেপ, অথবা 2+2 স্টেপেও যেতে পারো। সো যেই প্রসিডিউরে যাও না কেন, এখানে তোমার 2 বার নেওয়া লাগতেছে, এটাতেও 2 বার নেওয়া লাগতেছে। তো তুমি 19 বার হলো 5 ইউজ করছো, আর বাকি 2 বার হলো 3-1 অথবা 2-2 ইউজ করে তুমি গেছো। তো টোটাল তোমার স্টেপ লাগতেছে 21টা। সো এটার অ্যান্সার ছিল 21। ঠিক আছে। এরপরে আমাদের জিওমেট্রি একটা প্রবলেম ছিল, যে এখানে একটা অ্যাঙ্গেল বের করতে বলছে। জিওমেট্রি প্রবলেমে আমাদের একটা অ্যাঙ্গেল বের করতে বলছে। বলছে যে ইশতিয়াক is working on a geometry problem where AOC is the diameter of a circle. So AOC আমাদের যে ব্যাস হলো AOC, and he knows that arc মানে চাপ, বৃত্তচাপ যেটাকে আমরা বলি, so arc AXB is half of arc BYC, মানে এটা যতটুকু তার অর্ধেক হলো এটা। সো আমরা জানি যে বৃত্তচাপের অধীনে যে বৃত্তস্থ বা কেন্দ্রস্থ কোণগুলা, সেগুলোও সেম রেশিওই ফলো করে। তার মানে এই বৃত্তচাপের যে কেন্দ্রস্থ কোণটা এই যে এটা, আর এই বৃত্তচাপের যে কেন্দ্রস্থ কোণটা এটা, তাদের রেশিও সমান। সো তাদের রেশিও যদি সমান হয়, তাহলে এইটা এটার অর্ধেক, তাই না? সো এইটা যত, এটা তার অর্ধেক। সো টোটাল এখানে অবশ্যই 180। তাহলে 180 যদি হয়, তারা 1:2 রেশিওতে ভাগবে। সো অবশ্যই এটা 60 হবে সেক্ষেত্রে, এটা হবে 120। সো দুইটা মিলে একটার একটা ডাবল, আর দুইটা মিলে 180। সো আমাদের এখানে অ্যান্সার হলো 120 BOC। ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য 15th নাম্বার ইন ফিবোনাচি সিরিজ? ফিবোনাচি সিরিজ বা সিকোয়েন্স যারা জানো না তাদের জন্য আসলে এই কোয়েশ্চেন পারার কোনো ওয়েই নাই। ফিবোনাচি সিরিজ হলো এমন একটা সিরিজ যেখানে প্রত্যেকটা নিউ টার্ম তার প্রিভিয়াস 2টা টার্মের যোগফল আকারে হয়। ঠিক আছে। আর শুরু হয় হলো এই সিরিজটা 1 আর 1 দিয়ে, 1 1। সো পরের ঘর আসলে আগের 2 ঘরের যোগফল। সো 1 আর 1-এ 2, এরপরে 2 আর 1-এ 3, 3 আর 2-এ 5, 5 আর 3-তে 8, 8 আর 5-এ 13, 13 আর 8-এ 21, এরপরে 34, এইভাবে আগায় যতটুকু আগানো যায়। সো এরপরে 55, সো এইভাবে আগায় থাকে, যোগ করতে করতে তোমার 15 নাম্বার টার্ম যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। অনেকে মুখস্থ রাখে, সো মুখস্থ রাখার কোনো পয়েন্ট আমি দেখি না আপাতত।
তো খুব হিসাব করে বের করা যায়, রেগুলার যোগ করে করে এটা করা যায়। তো এটা বের করলে যা আসবে তাই আনসার। এখানে বলছে যে a person takes a random walk starting at 0. He flips a fair coin. Heads mean he steps forward, tails mean he steps backward. This process is repeated 5 times. What is the probability that he will end up exactly at the starting point? এটা আমরা নাম্বার লাইন চিন্তা করে এটা সলভ করতে পারি। ধরো নাম্বার লাইন আছে 0 1 2 3 -1 -2 -3। সো একটা পার্সন প্রথমে 0-তে আছে, সে কি করবে, একটা কয়েন ফ্লিপ করবে, একটা ওই যে আমরা বলতাম দৈব মুদ্রা সে ফ্লিপ করবে। তো এটার কোনো কি বলে বায়াসড না, নন বায়াসড একটা কয়েন, যেটা ফ্লিপ করার পরে যদি ধরো হেড আসে তাহলে সে এইদিকে যাবে, টেল আসলে এইদিকে যাবে। সো সে কয়বার ফ্লিপ করবে? 5 বার ফ্লিপ করবে। 5 বার ফ্লিপ করার পরে এমন কোনো সিকোয়েন্স হইতে পারে কিনা যে সে যেখান থেকে শুরু করছে সেখানেই সে ফিরে আসছে এই 5 বার করার পরে। তো আমরা 5 বারে যদি নমুনা ক্ষেত্র বের করি, এটা বিশাল নমুনা ক্ষেত্র আসবে, 2^5 সংখ্যক নমুনা ক্ষেত্র তৈরি হবে। নমুনা ক্ষেত্র মনে আছে এই যে হেড হেড হেড, টেল টেল, এরপরে হেড টেল এমন করে করে যে আমরা লিখতাম অল পসিবল সিকোয়েন্স যে লিখতাম সেটা। সো 2^5 এটা তো বিশাল বড়, 32টা। সো এটা 32টা বের করতে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে এক্সামের মধ্যে। সো এটার একটা ইজি সলিউশন হচ্ছে এরকম। সো আমরা যদি নাম্বার লাইন চিন্তা করি, হেড মানে কি ডান পাশে যাওয়া, তার মানে তুমি যেখানে আসো তার সাথে 1 যোগ করা, রাইট। আর টেল মানে হলো বাম দিকে যাওয়া, তার মানে যেখানে আসো সেখান থেকে 1 বিয়োগ করা। সো 1 যোগ করবা আর বিয়োগ করবা। সো এই যোগ বিয়োগ করার কাজটা তোমার কয়বার করতে হবে? 5 বার করতে হবে। সো তুমি এরকম করতে পারো যে কয়েকবার 1 লিখলা, এরপরে -1 এরপরে +1, এটা একটা সিকোয়েন্স। 3 বার আগাইছে 2 বার পিছাইছে, এরকম একটা সিকোয়েন্স তুমি লিখে বলতে পারবা যে এখন কোথায় আছি আমি, যে 3 ঘর আগাইছি 2 ঘর পিছাইছি, তার মানে 1-এ থাকার কথা। কিন্তু এরকম একটা সিকোয়েন্স লিখে তোমার বলতে হবে যে 0-তে থাকা যায় কিনা। এখন মজার কথা হলো, তুমি যখন এই +1 -1 লিখবা, 0 হওয়ার জন্য তোমার যে কয়টা প্লাস থাকতে হবে সে কয়টাই মাইনাস থাকতে হবে। সো তোমাকে আমি বলছি জাস্ট 5টা লিখতে, ইদার প্লাস অথবা মাইনাস লিখবা 5টা। তাহলে 5টা +1 অথবা 5টা -1 কম্বাইন করে যদি লিখি, 0 কি হওয়ার পসিবিলিটি আছে? সমান সংখ্যক প্লাস আর মাইনাস কি হবে কখনো? বলো তো। সমান সংখ্যক +1 -1 কি হতে পারে? এটার সুযোগ কিন্তু নাই। হয় তোমার 6 বার চালতে দিতে হবে, তাহলে 3 বার +1 3 বার -1, তাহলে 0-তে এসে থামবে। এছাড়া আসলে 0-তে আসবে না বেজোড় সংখ্যক চাল দিয়ে। সো এটার অ্যান্সার হলো মনে হয় প্রবাবিলিটি, তাহলে এটা 0। সেটার কোনো অনুকূল কোনো নমুনা ক্ষেত্র নাই। সো এটা 0/32 বা প্লেন 0। সো 32 চিন্তাও করা লাগে না, ডিরেক্টলি 0 এটার অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সারটাই দেখলি আমাদের 0। আচ্ছা, আমরা শীটে এডিট করে লিখে রাখতে পারতাম। এটার অ্যান্সার আমরা কালারে লিখে রাখি, এটার অ্যান্সার আমাদের 0। আচ্ছা, এরপরে বেসিক একটা ফর্মুলা, অ্যালজেব্রিক ফর্মুলা বলতেছি। আমাদের এটাকে এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, তাই না? সো এখানে এক্স এর ভ্যালু বের করতে বলছে, সো এটা একদমই ছোট জিনিস। সো এটার এক্স এর ভ্যালু আমাদের আসবে 32, 64-কে 2 ভাগ দিয়ে দিলে হয়ে যাবে 32 16। সো 2^4। সেটা এইটা একটা ইন্টারেস্টিং জিনিস। পরেরটা, রোমান, সত্যজিৎ, তাসিন আর 3 ফ্রেন্ডস। রোমান সেইস, আচ্ছা এটা
তোমাদের যারা কুইজ দিছো তোমরা একটু বলো তো দেখি এটা অ্যান্সার কি, তোমার থেকে একটু শুনি। অনেক তো আমি বললাম। রোমান মেবি। আচ্ছা, একজন বলতেছে রুমান, আর কেউ? তাসিন। আচ্ছা, তাসিন একজন বলতেছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখি আসলে এখানে কে কারেক্ট। ঠিক আছে, এখানে ওরা 3টা স্টেটমেন্ট আমাদের দিছে। সো এই স্টেটমেন্টগুলোর বেসিসে আমাদের বলতে হবে যে এখানে আমাদের কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে। সো আমরা স্টেটমেন্টগুলো যদি আমরা সুন্দর করে কপি করে নিয়ে যাই আমাদের ইভ্যালুয়েট করার জন্য। তো এখানে 3জনের 3টা স্টেটমেন্ট। এখানে বলছে যে কোনো একজন আমাদের এখানে সত্য কথা বলতেছে, বাকি সবাই মিথ্যা কথা বলতেছে। তো তোমরা বলছো যে আমরা, একজন বলছে যে রুম্মান সত্য বলতেছে, রুম্মান সত্য বলতেছে। তো আমরা দেখি আসলে রুম্মানকে সত্যবাদী বানানো যায় কিনা, বা রুম্মানকে সত্য বললে লজিক্যালি সেটা কারেক্ট হয় কিনা। সো আমরা ধরে নিলাম, ফার্স্টে ধরে নিলাম যে রুম্মান ইজ টেলিং দ্য ট্রুথ। সো রুম্মান সত্যবাদী, গ্রিন মার্ক করে দিলাম। এখন রুম্মান সত্যবাদী হয়ে কি সত্য বলতেছে একটু দেখি। রুম্মান বলতেছে সত্যজিৎ হলো মিথ্যাবাদী। সো রুম্মান যদি সত্য কথা বলে থাকে তার মানে সত্যজিৎ যেই কথাটা বলছে সেটা অবশ্যই মিথ্যা, কারণ সত্যজিৎ তো মিথ্যাবাদী, ও তো মিথ্যা কথা বলে। তো সত্যজিৎ কি বলছে, সত্যজিৎকে আমরা রেড মার্ক দিয়ে দিই যেহেতু সত্যজিৎ মিথ্যাবাদী। তো সত্যজিৎ বলছে যে তাসিন ইজ এ লায়ার। তো সত্যজিৎ বলতেছে তাসিন মিথ্যাবাদী। তো সত্যজিৎ যদি মিথ্যাবাদী হয় তাহলে ওর মুখ দিয়ে কি সত্য কথা বেরোবে না মিথ্যা কথা? অবভিয়াসলি মিথ্যা কথা। তো তাসিন বলছে তাসিন মিথ্যাবাদী, সো তাহলে অবশ্যই আমরা ধরে নিতে হবে যে তাসিন তাহলে মিথ্যাবাদী না, কারণ ওর স্টেটমেন্টটা যেহেতু মিথ্যা। তো তাসিন যদি মিথ্যাবাদী না হয় তাহলে তাসিন কি সত্যবাদী। সো আমাদের কোশ্চেনের স্টেটমেন্টে বলাই ছিল যে একই সাথে 2জন সত্যবাদী হইতে পারবে না, একজন সত্যবাদী। সো রুমানকে যদি আমি সত্যবাদী বানাই দেই তাহলে তাসিন সত্যবাদী হয়ে যাইতেছে। সো আসলে রুম্মান আমাদের সত্যবাদী, রুম্মানকে আমরা করতে পারতেছি না। বুঝতে পারছো? সো তুমি চাইলে তাসিনের কথাটা তখন ভেরিফাই করতে পারো। যেমন তাসিন যদি সত্যবাদী হয় তাহলে তাসিন কি বলতেছে যে রুম্মান এবং সত্যজিৎ দুজনই মিথ্যাবাদী। সো রুম্মানকে আমরা সত্যবাদী ধরে ওকে সত্যবাদী বানাইতেছি। সো দেখা গেল যে রুম্মান সত্যবাদী হইলে নিচেরটা সত্যবাদী দিতে হয়, কিন্তু ও আবার বলছে রুম্মান মিথ্যাবাদী। সো ও যেই বেসিসে ওকে আমি সত্যবাদী বলছি সেই বেসিসটাই ভুল। সেই জন্য আসলে আমাদের রুম্মানকে আমরা সত্যবাদী দিতে পারছি না। সো এরপরে আর একজনের বলছে যে তাসিন সত্যবাদী। সো আমরা এখন দেখি তাসিনের কথা ধরে আগাই। তাসিন সত্যবাদী, এটা ধরে আমরা আগাই। সো তাসিনকে আমরা সত্যবাদী দিলাম। সো তাসিন কি বলছে, রুম্মান এন্ড সত্যজিৎ দুজনেই মিথ্যাবাদী। রুম্মান এন্ড সত্যজিৎ দুজনেই মিথ্যাবাদী, দুজনেই মিথ্যাবাদী কিন্তু, ঠিক আছে। সো রুম্মান তাহলে মিথ্যা কথা বলে। সো রুম্মানকে রেড মার্ক দিলাম। রুম্মান এখন কি বলতেছে, রুম্মান বলতেছে যে সত্যজিৎ মিথ্যাবাদী। সো ওকে রেড মার্ক দিলে সত্যজিৎকে অবশ্যই তোমার গ্রিন মার্ক দিতে হবে, কারণ ও তো বলতে সত্যজিৎ মিথ্যাবাদী। সো এই স্টেটমেন্ট তো আর ট্রু থাকতেছে না, সো এটা ফলস হয়ে যাচ্ছে। তাহলে সত্যজিৎকে তোমার গ্রিন মার্ক দেওয়া লাগতেছে। সেটাও তোমার ওই যে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, সেটাও কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। দেখো কেমন কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। সত্যজিৎ সত্য কথা বলে, সো সত্যজিৎ বলতেছে তাসিন লায়ার। আমরা তো তাসিনকে সত্য ধরে আমরা সত্যজিৎকে সত্যবাদী বানাইছি। সো ভেজাল হয়ে গেল এটা। সো লাস্ট অপশন আমাদের, তুমি এখান থেকে আসলে ওই যে আমাদের এমসিকিউ এর মতো যখন তুমি সবগুলো অপশন বের করে ফেলো, ভুল অপশনগুলো বের করে ফেলো, সো তাহলে যে অপশনটা বাকি থাকে সেটাই তোমার কারেক্ট অ্যান্সার। সো এখান থেকে তুমি সেটাকে এই সত্যজিৎকে রাইট অ্যান্সার হিসেবে দিতে পারো, অথবা সেটা ভেরিফাই করতে পারো। সো আমরা রিমেনিং যে অপশন সত্যজিৎ, তাকে আমরা সত্যবাদী দিলাম, সে গ্রিন মার্ক।
সো ও তাহলে যে কথাটা বলতেছে সেটা ট্রুথ। ও কি বলতেছে? তাসিন ইজ এ লায়ার। সো তাসিন মিথ্যাবাদী। আচ্ছা, সো তাসিন যদি মিথ্যাবাদী হয়, তাসিনের কথা কি ছিল? যে রুমান সত্যজিৎ দুজনেই মিথ্যাবাদী। ও বলছিল দুজনেই মিথ্যাবাদী, তাই না? ওর কথাটা ছিল দুজনেই মিথ্যাবাদী। সো দুজনেই মিথ্যাবাদী, এই কথাটা এখন তোমার মিথ্যা বানাইতে হবে। সো কাইন্ড অফ আমাদের তোমরা বুলিয়ান অ্যালজেব্রা যে পড়ছো সেখানে অ্যান্ড থাকে না, এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। সো দুইটা বুলিয়ান ভ্যারিয়েবলের যে গুণফল বা অ্যান্ড, এভাবে আমরা লিখি এ অ্যান্ড বি, এরকম। সো এ অ্যান্ড বি এই জিনিসটাকে আমাদের আমাদের এই জিনিসটাকে আমার মিথ্যা বানাইতে হবে। সো একটা বুলিয়ান অ্যালজেব্রায় একটা ইকুয়েশন বা একটা টার্ম যদি এরকম থাকে এ অ্যান্ড বি, এটাকে মিথ্যা বানানো যায় কিভাবে? সত্য বানাইতে হলে আমরা জানি যে যদি অ্যান্ড থাকে তাহলে দুইটাকেই সত্য হইতে হবে, তাহলে এটার অ্যান্সার হবে সত্য। এ আর বি দুটাই ট্রু হইতে হবে। কিন্তু যে কোনো একটা যদি ফলস হয়ে যায়, যে কোনো একটা যদি ফলস হয়, তাহলেই পুরাটুকের অ্যান্সার ফলস। বোথ ফলস হলেও ফলস, কিন্তু যে কোনো একটা ফলস হলেও পুরাটুকের অ্যান্সার ফলস। সো আমি যদি, বা তাসিন যে কথাটা বলছে রুম্মান এবং সত্যজিৎ বোথ আর লায়ার, দুজনেই মিথ্যাবাদী, তার মধ্যে একজন যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে ওর স্টেটমেন্টটা ভুল। তো আমরা ডিটারমাইন করে নিচ্ছি যে সত্যজিৎ শুধু সত্য কথা বলে। সো ও তাহলে গ্রিনে আছে, ও তাহলে রেডে আছে। তাহলে এই টার্মটা, এই লাইনটা ভুল। দেখো এই লাইনটা তাহলে ভুল হচ্ছে। কেমনে ভুল হচ্ছে? তাসিন বলতেছিল রুম্মান সত্যজিৎ বোথ আর লায়ার, কিন্তু সত্যজিৎ তো লায়ার না, তাহলে ও যে কথাটা বলছে সেটা ভুল। তাহলে তাসিন মিথ্যাবাদী। তো তাসিন যেহেতু মিথ্যাবাদী আর এই লাইনটা যেহেতু ভুল, তাহলে রুম্মানকে আমরা মিথ্যাবাদী বানাই দিতেই পারি। সো মিথ্যাবাদী, রুম্মান যদি মিথ্যাবাদী হয় তাহলে রুম্মান আবার বলছিল যে সত্যজিৎ মিথ্যা কথা বলতেছে। সো মিথ্যাবাদীর মুখ দিয়ে তো এর এই কথাটা সত্য বেরোবে না। তো তখন আমাদের এটাও ভ্যালিডেট হয়ে যাচ্ছে যে সত্যজিৎই সত্য কথা বলতেছে এখানে একমাত্র। সো এভাবে তুমি ভেরিফাই করতে পারবা এই জিনিসটা। এখানে অ্যান্সার হলো সত্যজিৎ। এরপরে বলছে যে ইশতিয়াক ইজ এক্সপ্লোরিং সেটস অ্যান্ড সাবসেটস গিভেন দ্য সেট এস, যেটাতে 1 থেকে 6 সবগুলো টার্ম আছে। হাউ মেনি সাবসেট অফ এস contains the letter 2, 3 and 5? সো সাবসেটগুলো কিভাবে ক্যালকুলেট হয় এটা যদি তোমরা একদম প্রপারলি জেনে থাকো, সেখানে পারমুটেশন কম্বিনেশনের একটা ব্যাপার আছে। পারমুটেশন কম্বিনেশনের একটা ব্যাপার আছে। সো এখানে আসলে টার্ম হলো ছিল 6টা, 1, 2, 3, 4, 5, 6। সো তুমি যখন আমরা বের করি না যে অল পসিবল সাবসেট কয়টা, যে একটা সেটের টোটাল সাবসেট কয়টা হয় সেটার একটা সূত্র আছে। বলো তো দেখি কেউ। অল পসিবল সাবসেট বা মোট উপসেট সংখ্যা, এটার সূত্র কি? এনিওয়ান? আচ্ছা, সো আমরা জানি যে সব মোট উপসেট সংখ্যার সূত্র হলো 2 টু দি পাওয়ার n। সেটা কিভাবে আসছে সেটার একটা এক্সাম্পল এখানে দেখতে পাবা। সো আমাদের সেটের ভিতরে উপাদান ছিল 1 থেকে 6। সো প্রত্যেকটা উপসেটে কোনো একটা উপসেটে থাকবে কি থাকবে না তার জন্য আমাদের চয়েস আছে 2টা করে। সেই উপসেটে 1 থাকতেও পারে, নাও থাকতে পারে। সো 1কে নেওয়া না নেওয়ার 2টা চয়েস আছে। সো প্রত্যেকটার জন্য এরকম 2টা চয়েস, এরকম 2টা চয়েস। তো সবগুলোকে মাল্টিপ্লাই যদি করি তাহলে 2 টু দি পাওয়ার n, n হলো আমাদের এলিমেন্ট সংখ্যা। ঠিক আছে, এলিমেন্ট সংখ্যা এখানে 2 টু দি পাওয়ার 5। তো সবগুলোকে যদি না নেই তখন আমাদের ফাঁকা সেট হয়, আর সবগুলো যদি নেই তাহলে সমান একটা সেট হয়। যাই হোক, এখানে আমাদের বলে দিয়েছিল যে 2, 3, 5 এই তিনটা জিনিস থাকতেই হবে। সো 2, 3, 5 এগুলো যদি তোমাদের থাকতেই হয় তাহলে এখানে তোমার তো কোনো চয়েস নাই। চয়েস নাই মানে এখানে নিতেই হবে, চয়েস একটাই, নিতেই হবে। তো তাহলে
একটা চয়েস। সো এখানে আমাদের তোমার 2 দেখো যখন আবার মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে 2 টু দি পাওয়ার 3। সো অ্যান্সার হলো 8টা। সো এখানে অ্যান্সার হলো 8। এরপরে যেটা আছে নাহিদ ইজ অ্যারেঞ্জিং বক্স ইন এ ট্রায়াঙ্গুলার প্যাটার্ন, এটা জাস্ট ঠিকমতো রিডিং পড়লেই বুঝে যাবা যে আমাদের এন পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যার যোগফল সেটাই এখানে জাস্ট চাইতেছে। প্রত্যেক দিন একটা, এরপরের দিন দুইটা, যে কয়তম দিন সে কয়টা বক্সে অ্যাড করে। সো টোটাল কয়টা বক্স হয়েছে এটা চাইছে। তো প্রত্যেক দিন যে কয়তম দিন সে কয়টা বক্স, তো 20তম দিনে সে 20টা বক্স অ্যাড করবে, কিন্তু সেখানে চাইছে কিন্তু যে টোটাল বক্স, তার মানে প্রথম দিন থেকে 20তম দিন পর্যন্ত, তার মানে 1 থেকে 20 পর্যন্ত সবগুলোর যোগফল। সো আমাদের n ইন্টু n প্লাস 1 যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করে যোগফল বের করলেই হয়। আর এইরকম একটা সিকোয়েন্স এখানে আছে। সো এটা দেখলেই বোঝা যায় ছোটবেলা থেকে আমরা সলভ করে আসতেছি। এখানে এক্স এর ভ্যালু আসলে আমাদের 1 হয়, এটা যদি সলভ করো এই জিনিসটা। সো এক্স এর 1 সলভ করার পরে এখানে এটার ভ্যালু আমাদের এটা 1 টু দি পাওয়ার 20 আর এখানে 1/1 টু দি পাওয়ার 31। সো এটার অ্যান্সারে 2 চলে আসে। আর এমনি আমরা আরো কিছু করতাম যে ওই যে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 বের করতে বলতো এই যে জিনিসের। সো সবসময় আমরা 2 অ্যান্সার আসতো, আমরা দেখতাম। সো কাইন্ড অফ ওইরকম ম্যাথ। এরপরে বলছে যে দ্য পেরিমিটার অ্যান্ড দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ দ্য সেম। পেরিমিটার মানে হলো পরিসীমা, পেরিমিটার মানে হলো পরিসীমা। সো আমাদের বলছে যে একটা স্কোয়ারের আমাদের পেরিমিটার যত, পেরিমিটার তার মানে স্কোয়ারের পরিসীমা যেটা 4a, সেটা যত আমাদের এরিয়াও তত, এরিয়া হলো a স্কোয়ার। সো 4a ইকুয়াল টু a স্কোয়ার। সো এখানে যদি তুমি সাইড চেঞ্জ করে করো তাহলে এর ভ্যালু আসে এখানে মনে হয় 4, এর ভ্যালু এখানে 4 আসে। সো এটার অ্যান্সার হবে 4। সো 2 ডাইস আর রোলড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ সাম বিং 8? যোগফল 8 হবে। সো এখানে তুমি যদি নমুনা ক্ষেত্রগুলো যদি বের করো তাহলে তোমরা 6 8 হওয়ার নমুনা ক্ষেত্র আমাদের মধ্যে কি কি আছে? 1 আর আচ্ছা 1 দিয়ে তো হবে না, 8 তাই না? সো 3 আর 5 আছে। এরপরে আমাদের আছে হলো 4 আর 4। এরপরে 2 আর 6 আছে। সো আর এগুলো ফ্লিপ করলে যেগুলো আসে সেগুলো আছে। সো এখানে তুমি যদি সিকোয়েন্স না চিন্তা করো যে প্রথম ডাইস দ্বিতীয় ডাইস এরকম চিন্তা যদি না করো, জাস্ট বেয়ারলি দুইটা ডাইস চিন্তা করো, তাহলে এখানে তোমার নমুনা ক্ষেত্র মনে হয় 18টা, তার মধ্যে 3টা তোমার অনুকূলে। সো এটা আমাদের অ্যান্সার 1/6 সম্ভবত। ঠিক আছে, আচ্ছা এরপরে এইটা কোয়াইটার একটা ইন্টারেস্টিং। ইউনুস হ্যাজ 40 টাকা, একজনের 40 টাকা আছে। এখানে প্রসিডিউরটা হচ্ছে তোমাকে কিছু সংখ্যক টাকা দেওয়া হয়েছে, এখানে যেটা 40 টাকা দেওয়া হয়েছে, 40 টাকায় তুমি চুইংগাম কিনতে পারবা। প্রত্যেকটা চুইংগামের সাথে তোমাকে স্টিকার দেওয়া হবে। সো তুমি দুইটা স্টিকার দিয়ে আর একটা চুইংগাম কিনতে পারবা। এটা হলো কোশ্চেন। সো তোমরা একজন বলো তো দেখি, এই কোশ্চেন যদি সলভ করে থাকো এটার অ্যান্সার কত আসছিল? 29। 29। হ্যাঁ 29, ভেরি গুড। এটার অ্যান্সার সম্ভবত 29ই। সো এটা হলো আসলে করে যেতে হয়, মানে যতক্ষণ তোমার কাছে হাতে চুইংগাম আছে তার মানে তুমি স্টিকার পাইতেছো। সো স্টিকার পাইতে থাকবে, তুমি বারবার ক্লেম করতে থাকবা তোমার চুইংগাম, নতুন নতুন চুইংগাম, এভাবে যে কটা নেওয়া যায়। সো প্রথমে 40 টাকা দিয়ে আমরা অবশ্যই 20টা চুইংগাম কিনবো। সো তার মানে আমি 20টা খাইছি। তো সেখান থেকে আমরা 10টা যেহেতু যে কয়টা স্টিকার তার অর্ধেক হলো আমাদের চুইংগাম দিবে। সো 20টা থেকে আমরা আবার 10টা নিতে পারবো, 10টা চুইংগাম নিতে পারবো। সো সেখানে আমরা 10টা স্টিকার পাবো। তো 10টা স্টিকার থেকে আবার 5টা চুইংগাম নিতে পারবো। সো 5টা থেকে আবার আমাদের 4টা স্টিকার ইউজ করে আমরা 2টা চুইংগাম নিতে পারবো। সেখানে একটা স্টিকার বাদ থাকবে, এটা পরে ইউজ করবো আমরা। তো এই 2টা থেকে আমরা খেয়ে একটা চুইংগাম নিতে পারবো, একটা থেকে একটা স্টিকার পাবো। সেই স্টিকারটা আবার
এই যে রিমেইনিং যে স্টিকার ছিল আগের তার সাথে ইউজ করে আমি আর একটা চুইংগাম খেতে পারবো। আচ্ছা, স্টিকারগুলোকে মার্কিং না করি। সো এখানে তুমি যদি সাম আপ করো 20, আচ্ছা 29 বলছো তাই না? 29 নাকি 39? আচ্ছা যাই হোক, সো এখানে তুমি টোটাল চুইংগাম খাচ্ছ হলো 20, 30, 35, 37, আর 2 49, সরি 39, 39টা স্টিকার বলতেছে চুইংগাম, 39টা চুইংগাম আমাদের খাওয়া যাচ্ছে টোটাল। ঠিক আছে, 39-ই বলছিল না 29? আচ্ছা নেভার মাইন্ড। আচ্ছা, এরপরে বলছে যে এই কোয়েশ্চেনটা ছোটবেলার একটা কুইজ, ইন্টারেস্টিং কুইজ ছিল। বলছে যে কচুরিপানা একটা পন্ডে আছে যেটা হলো প্রত্যেকদিন ডাবল হয়। সো 13th ডেতে যে সে ফুল পন্ড কভার আপ করে ফেলছে। সো বলছে কততম দিনে সে হাফ কভার করছিল। সো যেহেতু 30 দিনে ফুল কভার করছে তাহলে তার আগের দিন আসলে হাফ কভার করছিল, কারণ প্রত্যেক দিন যেহেতু ডাবল হয়। সো এর আগের দিন এটার অর্ধেক পরিমাণ আর কি ছিল। সো এটার অ্যান্সার হলো 29th। ঠিক আছে, এইটা একটা বড় কোয়েশ্চেন 25। তো এটা আমরা শেষের জন্য রেখে দিই, এটা আমরা লাস্টে সলভ করব। ছোটগুলো আগে একটু দেখে আসি। আচ্ছা, এরপরে বলছে এরকম একটা জিওমেট্রিক সিরিজ বা আমাদের ছোটবেলার গুণোত্তর ধারা। সো গুণোত্তর ধারায় যোগফল বের করা যায় বা অসীমতক যোগফল বের করা যায় আমাদের যদি ওই ধারাতে আমাদের সাধারণ অনুপাত যেটা বা যেটা দিয়ে গুণ হচ্ছে সেটা যদি 1-এর চেয়ে ছোট হয়, আর যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে আমরা এই ধারাটার যোগফল বের করতে পারি। সো এখানে আর হলো 1/3। ঠিক আছে, আর হলো 1/3 যেটা অবশ্যই 1-এর চেয়ে ছোট। সো ফর্মুলাটা হচ্ছে a/1 - r, a/1 - r। এটা শুরু হচ্ছে 6 দিয়ে, 6/1 - 1/3, যেটা আমাদের 2/3 হবে, উল্টায় যাবে। সো এটা হবে আমাদের উল্টায় 3 6 18, সেটা 9 হবে। এটা 9 হবে। আচ্ছা, এরপরে বলছে যে একটা নাম্বার 40% ডিক্রিজ করা হয়েছে, এরপরে 50% ইনক্রিজ করা হয়েছে, যে ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জটা জিজ্ঞেস করছে, কত চেঞ্জ হয়েছে, পরিবর্তনটা। সো এটা জাস্ট তুমি 100 ধরে, নাম্বারটাকে 100 ধরে তুমি যদি কম্পেয়ার করতে থাকো তাহলেই হয়ে যায়। সো 100কে আমরা প্রথমে 40% কমাবো, 40% ডিক্রিজ, সো 60 হয়ে যাবে। এবার 60কে আমরা 50% বাড়াবো, সো 60-এর 50% হলো 30, সো সেটা 90 হয়ে যাবে। সো 90 আমাদের আগের সংখ্যার চেয়ে কতটুকু কম, কয় পার্সেন্ট কম, 10% কম। সো আমাদের চেঞ্জ যদি বলতে হয় তাহলে বলতে হবে 10% ডিক্রিজ হয়েছে। শুধু 10% বললে কিন্তু হবে না, কারণ এখানে চেঞ্জ জিজ্ঞেস করছে, পরিবর্তনটা বাড়তেও পারে কমতেও পারে। তো এখানে 10% ডিক্রিজ। আচ্ছা, এরপরে বলছে যে একটা রেস হচ্ছে, সেই রেসে তানভীর নামে একজন সেকেন্ড পার্সন হোল্ডার উসাইন বোল্টকে ক্রস করছে। সো তানভীর কততমতে ফিনিশ করবে? সো একটা রেসে তো যদি ফিনিশ লাইন হয়, এখানে ফার্স্ট আছে, এখানে সেকেন্ড আছে। তো তানভীর কি করছে, এখানে যেতে যেতে এই সেকেন্ডটাকে ক্রস করছে। সো সেকেন্ডটাকে ক্রস করলে সেকেন্ড যে ছিল সে থার্ড হয়ে যাবে আর তানভীর হয়ে যাবে সেকেন্ড। সো এখানে অ্যান্সার হলো সেকেন্ড। Also, there are 8 friends in a group. Every day they shake hands with each other before joining class. How many handshakes are there every day in this group? So এটা জাস্ট আমাদের পারমুটেশন না, কম্বিনেশন লাগবে এখানে তোমার, যেহেতু তোমার অর্ডারিং যেহেতু নাই। সো 1 নাম্বার জন, লেটস সে 1 নাম্বার জন 5 নাম্বার জনের সাথে হ্যান্ডশেক করছে, সেটা যে জিনিস 5 নাম্বার জন 1 নাম্বার জনের সাথে হ্যান্ডশেক করছে সেটাও একই জিনিস, একটাই হ্যান্ডশেক হয়েছে, এখানে দুইটা না। সো আমাদের যেহেতু পজিশনিং ম্যাটার করতেছে না বা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করা লাগতেছে না, সো সেখানে কম্বিনেশন দিলেই ডিরেক্টলি হয়, অথবা তুমি
এনসিআর দিয়েও করতে পারো, এনসিআর বলছি, এনপিআর দিয়ে করে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়। সো এটা হলো আমরা যদি হ্যান্ডশেকগুলোকে এভাবে কাউন্ট করি, যে প্রথমটার জন্য চয়েস হলো 8 জন, এরপরের ঘরের জন্য চয়েস 7 জন, 7 8 56, কিন্তু আমাদের যেহেতু অর্ডারিং নাই, সো 2 দিয়ে ভাগ যাবে। সো এটা হলো 28 মনে হয় অ্যান্সার, 28। এরপরে এটা বলছে যে একজন মানুষ হলো হাঁটাহাঁটি করছে। তো এটা বেসিক্যালি আমাদের, তুমি যদি একটা 2D সারফেসে চিন্তা করো তাহলেই হয়ে যায়। তো সেই স্টার্টিং পয়েন্ট এখানে ছিল, প্রথমে বলছে যে 5 কিলোমিটার নর্থে গেছে। সো নর্থ তো আমরা সবসময় আপওয়ার্ড ধরি। তো প্রথমে সে নর্থে গেছে, এখানে আছে 5 কিলোমিটার। এরপরে ইস্টে গেছে, ইস্ট হলো আমাদের নর্থের ডান পাশে হয়, সো ইস্ট এদিকে এখানে আসছে। এরপর এবার 5 কিলোমিটার সাউথে আসছে, সাউথ হলো ইস্টের নর্থের উল্টা দিকে এটা, তো এখানে আসছে। তো তারা সে এখন আগের স্টার্টিং পয়েন্ট থেকে তার ডিরেকশন এখন 5 কিলোমিটার ইস্টে। সো ওইটি ডিরেকশন যা জিজ্ঞেস করছে, সো 5 কিলোমিটার ইস্ট বা শুধু ইস্ট বললেও হবে। আচ্ছা, এখন আমরা আসি বড় কোয়েশ্চেনটার দিকে, এটা হলো বুঙ্গা বুঙ্গা কিংডম সামথিং। সো এইখানে বলছে বেসিক আইডিয়া যদি একটু ছোট্ট করে বলি, এখানে আমাদের বলছে যে একটা কিংডমে টোটাল সোলজার আমাদের ধরো ওয়ারে নিয়ে যাবে বা যুদ্ধে নিয়ে যাবে। সো ওই সোলজার গুলাকে আমরা যখন যুদ্ধতে যাই তখন তো ওই যে স্কোয়ার আকারে যখন মার্চ করে, সো তখন এই যে স্কোয়ার শেপে দাঁড়ায় বা বিভিন্ন রেক্ট্যাঙ্গুলার শেপে তারা দাঁড়ায়, তাই না? সো সাজায় রাখে সৈন্যগুলাকে, এভাবে সাজায় রাখে। তো বলছে এখানে যেহেতু আমাদের একটা রাজ্যে পাওয়ারে তো কয়েকজন থাকে, সেনাপতি থাকে 2 1 জন, রাজা থাকে, রানী থাকে। তো সবার এরকম এই সাজানোর কয়েকটা ক্রাইটেরিয়া আছে সবারই। সো একজনের কিং এর ক্রাইটেরিয়া হচ্ছে তাদের যে সাজাবো সেটা স্কোয়ার আকারে সাজানো যাবে। স্কোয়ার আকারে সাজানো মানে হলো আমাদের টোটাল যে নাম্বারটা শূন্য নাম্বার, সেটা একটা স্কোয়ার নাম্বার হবে, একটা স্কোয়ার নাম্বার হবে। ধরো সে নাম্বারটা 100, যদি 100 হয় তার মানে কি, তাহলে আমি 10 বাই 10 আকারে তাদেরকে সাজাইতে পারবো। সো এটা হলো আমাদের কিং এর রিকোয়ারমেন্ট, যে স্কোয়ার হইতে হবে, এটা ফার্স্ট রিকোয়ারমেন্ট। এরপরে কুইনের রিকোয়ারমেন্ট হচ্ছে দে ক্যান বি অ্যারেঞ্জ ইন 4 রোস উইথ ইকুয়াল লেন্থ। সো এই যে 4টা সারি আকারে তাদেরকে সাজাইতে পারবে, 4টা সারি আকারে, যাতে প্রত্যেকটা সারি সমান হয়। সো 4টা সারি আকারে সাজানো যাবে কখন, যখন টোটাল নাম্বারটা 4 দিয়ে বিভাজ্য হবে, 4 দিয়ে ভাগ করা যাবে, তখন আমাদের এই 4টা সারি আকারে সাজাতে পারবো। সো তাহলে ডিভিজিবল বাই 4, এটা আর একটা শর্ত। এরপরে একজন বলছে, কমান্ডার বলতেছে যে 5 দিয়ে ভাগ করা যাবে বা 5টা কলামে সাজানো যাবে। ও রিকোয়ারমেন্ট আরো আলাদা, 5টা কলামে ইকুয়াল সাইজের কলামে সাজানো যাবে। সো সেটাও আসলে ডিভিজিবল বাই 5। সো এইগুলার যদি আমরা ফুলফিল করতে নেই, 3টা শর্ত যদি ফুলফিল করতে নেই, তাহলে আমরা দেখতে পাবো যে ধরো যেই নাম্বারটা আমরা বের করব সেই নাম্বারটায় 4 দিয়ে ভাগ যদি যাইতে হয়, তার মানে 4 ফ্যাক্টরটা সেখানে থাকবে। তো 4কে আমরা রাখলাম। 5 দিয়ে ভাগ করাইতে গেলে 5 ফ্যাক্টরটাও লাগবে, তো 5 ফ্যাক্টরটাও আনলাম। তো এখন সংখ্যাটা দাঁড়াইছে 20, কিন্তু 20 তো আর স্কোয়ার নাম্বার না। সো আমাদের এটা কি স্কোয়ার নাম্বার বানাইতে যতটুকু কাজ করা লাগে সেটা করা লাগবে। সো স্কোয়ার নাম্বার বানাইতে হইলে আমরা জানি যে এই আমাদের যত প্রাইম ফ্যাক্টর আছে, মৌলিক গুণনীয়ক আছে, তাদের সংখ্যা জোড় সংখ্যক হইতে হয়। যেমন এখানে মৌলিক গুণনীয়কে যদি ভাঙাই, এখানে আছে হলো 2 × 2 × 5, এটা আছে কারেন্টলি। তো 2 আসলে জোড় সংখ্যক আছে, কিন্তু 5 একটা আছে, তো 5কে আর একটা আনতে হবে, তাহলে আমাদের ফুল জিনিসটা আমাদের জোড় হয়ে যাবে। সো এটা যদি আনো তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় কততে, 2 2 গুণ 4, 4 25 100, সো 100। এটা বোথ একটা স্কোয়ার নাম্বার, এটাকে 4 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। সো এটা এই 100ই হলো এদের সবগুলার, মানে সবার যে কন্ডিশন ছিল রাজা রানী কমান্ডার সবার কন্ডিশনই স্যাটিসফাই করে।
সো এটা দ্বারাই সবগুলো আমরা সলভ করে ফেললাম। তো তোমাদের এন্ড থেকে একটু কোয়েশ্চেন এক্সপেক্ট করতেছিলাম, তো কোয়েশ্চেন করো নাই, সমস্যা নাই। সো এগুলা বুঝে নিতে পারো সামনে। তোমরা যদি সিএসসি ডিপার্টমেন্টের হয়ে থাকো অথবা বাইরের ডিপার্টমেন্ট যারা ম্যাথের সাথে রিলেটেড, তারা তোমরা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টাইপের কিছু জব আছে বা ডাটা অ্যানালাইসিসের কিছু জব আছে, সেই জব সেক্টরে কাজ করতে পারো আসলে। সো এইগুলার কাজ করার একটা প্রিকুইজিট থাকে যে কোডিং হালকা পাতলা পারা। সো আমরা সবাই চেষ্টা করি যে এই কোডিংটা স্ট্রং করার জন্য বা প্র্যাকটিস করার জন্য কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা এই টাইপের প্রবলেম সলভ করে থাকি। তোমরা সিএসসি যারা তারা হয়তো অলরেডি জানো, কোড ফোর্সেস নামে একটা প্ল্যাটফর্ম আছে, এরপরে ভিজাজ, এরপরে কোড শেফ, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, লিড কোড আছে প্রফেশনাল আরও, এগুলোতে আমরা সলভ করি। সো ওইখানে ম্যাথমেটিক্যাল অ্যানালাইটিক্যাল এই স্কিলগুলো লাগে, ঠিক আছে। সো এটা তোমাদের যেভাবে থিঙ্কিং ক্যাপাবিলিটিটা যেভাবে বাড়ায়, সেভাবে তোমাদের প্রবলেম সলভিং স্কিলটাকে বাড়ায়। সো এটা একটা কারেন্ট জেনারেশনে আসলে একটা মাস্ট হ্যাভ একটা স্কিল হয়ে দাঁড়াইছে, এটা প্রবলেম সলভ। এটা যে কোনো আসলে ফ্যাক্টরি বা যে কোনো জব সেক্টরে সেটা প্রযোজ্য। প্রবলেম সলভিং বা প্রবলেম হ্যান্ডেলিং স্কিলটা চায় আর কি, ঠিক আছে। সো যেহেতু সবকিছু ডিসকাস করেই ফেলছি, আমরা ক্লাসটা এখানে এন্ড করে দিচ্ছি।